কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন শহরের মাঝখান দিয়ে চলে গেছে এক বিশাল কাঁটাতারের লাইন। আপনার মা ওপাশে, আপনি এপাশে। কোনো ফোন নেই, কোনো চিঠি নেই, দেখা করার কোনো সুযোগ নেই। আর এই বিচ্ছেদ টিকে থাকলো পরবর্তী ৮০ বছর ধরে। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক সীমান্ত ৩৮ নম্বর প্যারালালের গল্প। যেখানে এক জাত, এক ভাষা আর একই রক্ত, আজ সেখানে সবাই একে অপরের চরম শত্রু। কিন্তু কেন কেন এই সুন্দর কোরিয়ান উপদ্বীপকে দুই টুকরো করা হলো? আজ আমরা ইতিহাসের সেই ধুলো পড়া পাতা উল্টাবো, যেখানে লুকিয়ে আছে ষড়যন্ত্র, রক্ত আর এক জাতির দীর্ঘশ্বাস। আজকের ভিডিওতে আমরা শুধু সাল তারিখ জানবো না, আমরা জানবো সেই নৈপথ্যের কারিগরদের কথা, যারা একটা মানচিত্রের ওপর স্কেল রেখে দাগ টেনে দিয়ে একটা দেশকে দুই ভাগ করে দিয়েছিল। কিভাবে জাপানি শাসন থেকে মুক্তি হয়েও কোরিয়া পরাধীনতার নতুন জালে আটকা পড়ল। কেন দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা কোরিয়াকে দাবা খেলার গুটি হিসেবে ব্যবহার করলো, এবং কেন আজও এই সমস্যার সমাধান হয়নি। আপনি যদি ইতিহাসের ভূ রাজনীতি পছন্দ করেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষে একটা বড় সারপ্রাইজ আছে আপনাদের জন্য। কোরিয়া বিভাজনের মূল বীজ বপন করা হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে। ১৯১০ সালে জাপান কোরিয়াকে দখল করে নেয়। দীর্ঘ ৩৫ বছর কোরিয়া জাপানের নির্মম শাসনের অধীনে ছিল। কোরিয়ানদের নিজেদের ভাষা বলতে বাধা দেওয়া হতো, এমনকি তাদের নাম পরিবর্তন করে জাপানি নাম রাখতে বাধ্য করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে, তখন অক্ষশক্তি জাপান, জার্মান, ইতালি পরাজয়ের মুখে। ১৯৪৫ সালের আগস্ট মাসে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেললে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঠিক এই মুহূর্তেই কোরিয়ার ভাগ্য নিয়ে শুরু হয় বড় শক্তির খেলা। জাপান আত্মসমর্পণের পর প্রশ্ন জাগল, কোরিয়া নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? তখন বিশ্বের দুটি পরাশক্তি মাথাচড়া দিয়ে উঠেছে, পুঁজিবাদী আমেরিকা এবং সাম্যবাদী সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন অনেক আগে থেকেই কোরিয়ার উত্তর দিকে ঢুকে পড়েছিল। আমেরিকা ভয় পাচ্ছিল যে পুরো কোরিয়াই হয়তো সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যাবে। তখন ওয়াশিংটনের দুজন কর্নেল, ডিন রাস্ক এবং চার্লস বনস্টিনকে দায়িত্ব দেওয়া হলো একটি সমাধান বের করতে। তারা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি মানচিত্র নিলেন এবং দেখলেন কোরিয়ার ঠিক মাঝ বরাবর চলে গেছে ৩৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা ৩৮ ডিগ্রি প্যারালাল। তারা প্রস্তাব করলেন এর উত্তর অক্ষাংশ থাকবে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ অক্ষাংশ থাকবে আমেরিকার নিয়ন্ত্রণে। মজার ব্যাপার হলো, এই দুই কর্মকর্তার কেউই কোরিয়া সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন না। তারা জানতেন না এই দাগটি কয়েক হাজার পরিবারের মাঝখান দিয়ে চলে গেছে, একের পর এক ফসলি জমি ভাগ করে দিচ্ছে। সোভিয়েত ইউনিয়ন আশ্চর্যজনকভাবে এই প্রস্তাবে রাজি হয়ে গেল, আর এভাবেই কোরিয়ানদের মতামত না নিয়েই তাদের দেশকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। শুরুতে ভাবা হয়েছিল এই ভাগ সাময়িক, নির্বাচন দিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। গোল বাঁধল আদর্শ নিয়ে। উত্তরে সোভিয়েত ইউনিয়ন বসিয়ে দিল যুদ্ধফেরত গেরিলা নেতা কিম ইল সাংকে, যিনি ছিলেন কট্টর কমিউনিস্ট। অন্যদিকে দক্ষিণে আমেরিকা সমর্থন দিল সিংম্যান রিকে, যিনি ছিলেন পশ্চিমা ঘরানার পুঁজিবাদ নেতা। ১৯৪৮ সালের মধ্যে দুই পক্ষই নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করল। উত্তরে নাম হলো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া এবং দক্ষিণে নাম হলো রিপাবলিক অফ কোরিয়া। দুই নেতা দাবি করলেন তারা পুরো কোরিয়ার বৈধ শাসক। উত্তেজনা তখন তুঙ্গে। ১৯৫০ সালের ২৫শে জুন উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাং হঠাৎ করে সোভিয়েত ট্যাঙ্কের বহর নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করেন। তার লক্ষ্য ছিল পুরো উপদ্বীপকে কমিউনিজমের আওতায় আনা। দক্ষিণ কোরিয়া এই আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। কয়েকদিনের মধ্যেই সিউলের পতন ঘটল। তখন আমেরিকা জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাহায্যে এগিয়ে আসে। পাল্টা আক্রমণে তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং দখল করে নেয়। এরপর আবার চীন উত্তর কোরিয়ার পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেয়। ৩ বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষের প্রাণ হারায়, যার বেশিরভাগই ছিল সাধারণ বেসামরিক নাগরিক। পুরো কোরিয়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়। ১৯৫৩ সালে দুই পক্ষই একটি যুদ্ধবিরতির চুক্তিতে সই করে। মনে রাখবেন, এটি ছিল কেবল যুদ্ধ থামানোর চুক্তি, কোনো শান্তি চুক্তি নয়। টেকনিক্যালি আজ দেখা যায় উত্তর এবং দক্ষিণ কোরিয়া আজও যুদ্ধরত অবস্থায় আছে। ভাগের ৭০ বছর পর আজও দুই দেশের ছবি একদম আলাদা। দক্ষিণ কোরিয়া এখন বিশ্বের ১০তম ধনী অর্থনীতির দেশ। প্রযুক্তি সংস্কৃতির দিক থেকে তারা এক সুপার পাওয়ার। উত্তর কোরিয়া তারা আজও নিজেদের পারমাণবিক শক্তিতে শক্তিশালী করেছে ঠিকই,
কিন্তু সাধারণ মানুষের জীবন সেখানে অত্যন্ত কঠিন। বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য অভাব আর কড়া রেসপন্সিভ সেখানে নিত্যদিনের সঙ্গী। একই রক্ত হওয়ার সত্ত্বেও এক পাশের মানুষ আজ আধুনিক বিশ্বের সব সুবিধা ভোগ করছে, আর অন্য পাশের মানুষগুলো আজ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ নির্বিচ্ছিন্ন। হাজার হাজার পরিবার আজও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। কোরিয়ার এই বিভাজন আমাদের শেখায় বড় দেশগুলোর এই রাজনৈতিক খেলার মাসুল কিভাবে একটি সাধারণ জাতিকে দিতে হয়। আজ দুই দেশের মধ্যে ব্যবধান এতটাই বেড়েছে যে তাদের ভাষাতেও সামান্য পরিবর্তন আসতে শুরু করেছে। এখন আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন রইল। আপনি কি মনে করেন চীন আমেরিকার প্রভাব ছাড়া দুই কোরিয়া কি নিজেরা আলোচনা করে এক হতে পারতো না? দ্বিতীয়ত, জার্মানি যেমন বার্লিনের প্রাচীর ভেঙে এক হয়েছিল, কোরিয়া কি কোনোদিন তেমনভাবে এক হতে পারবে, নাকি সময়ের সাথে সাথে এই দূরত্ব আরও বাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।